দেখো, আমি যে পিডিএফটা পাঠিয়েছি, যেমন এই সংজ্ঞাটা পড়বা, হ্যাঁ, মানে যতগুলো বোর্ডে আসছে, এই যে উন্নত সিস্টেম কাকে বলে, বদ্ধ সিস্টেম কাকে বলে, এগুলো তুমি মুখে বলছে, সংজ্ঞা তুমি লেখাই না। যেমন রুদ্রদেবের সংজ্ঞা লেখাইছি, সমস্যার সংজ্ঞা লেখাইছি আমি। তারপরে যতগুলো বোর্ড আছে আর কি, যেমন যে অভ্যন্তরীণ শক্তির সংজ্ঞা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, প্রথম সূত্র, ঠিক আছে, এই যে শূন্যতম, দ্বিতীয় সূত্র, এগুলো সব পড়তে হবে। প্রত্যেক কাকে বলে, অপত্যগামী কাকে বলে, তারপরে কার্নো চক্রের সংজ্ঞা আমি লিখে দিয়েছি। এনট্রপি কাকে বলে, বেসিক তো আমরা বুঝছি, সংজ্ঞা এখান থেকে পড়বো। যেমন ওগুলো ছিল ক নম্বর কোশ্চেনের জন্য, যেমন খ নম্বর কোশ্চেনের জন্য এই জিনিসগুলো পড়বো, মানে যেগুলো আসলে মিনিমাম একটা বোর্ডে আসতে পড়তে হবে। যেমন সমস্ত প্রক্রিয়া লেখা আছে না, ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি কিউ, কেন ওই যে ডি কিউ জিরো হয়ে যাচ্ছে, ওই জিনিস সবগুলো লেখা আছে। এই দেখো, রৌদ্রতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়, মনে আছে ফিগারটা আমার? যেমন কোনটা লিখবে তুমি অ্যান্সার? এটা কোন পিরিয়ডে চলে যাবো? এই যেমন দেখো, রোধাবি প্রসারণে কি কি ছিল আমার? প্রসারণ হচ্ছিল কাজ পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি হ্রাস, আয়তন বৃদ্ধি, তাপমাত্রা হ্রাস এবং সিস্টেম কি শীতল। এই যে কথাগুলো যেটা লিখছেন, একদম এখান থেকে এই পর্যন্ত এই পুরো অংশটা জাস্ট লিখে আসবো, ঠিক আছে? তো এটা প্রত্যেক জিনিস তুমি পড়তে হবে, কারণ সবগুলো জিনিস আমি আসলে ওইভাবে পারবো, কিন্তু তখন দেখবো যে 2 মাস ধরে এটাই পড়াচ্ছে আমি। এবং দেখো, রোধাবের সংকোচনের সিস্টেম কি হয়? উষ্ণ, মানে গরম হচ্ছে, তখন শীতল হচ্ছিল, এখন উষ্ণ হচ্ছে। যেমন দেখাইতেছে, দেখো জাস্ট এই অংশটা দেখাইতে হবে যে এখানে অংশের শক্তি কি নেগেটিভ। এই যে আমার অন্তঃ শক্তি কি নেগেটিভ। আর কোথায় জানো? তো এই জিনিসটা পুরো যেগুলো মিনিমাম বোর্ডে আসছে, সবগুলো বোর্ড, বোর্ডের বাইরে কিছু করা দরকার নাই, শীতল। এবং এটা অনেকবার আসছে। এবং দেখো তো এই টাইপ কোশ্চেন আমরা করি না। এই 15 কোশ্চেনটুকু দেখো, বলতেছে তাপগতিবিদ্যায় দেখা যাচ্ছে, তাপগতিবিদ্যায় পিভি লেখচিত্রের ক্ষেত্রফল কি ব্যাখ্যা করো। হুম, দেখো, এই বরাবর আমার কি ভি কাজ করতেছে, এই বরাবর আমার কি কাজ করতেছে, পি কাজ করতেছে। এবং এই পরিমাণটা হচ্ছে এখানে এ পর্যন্ত, এই পরিমাণটা হচ্ছে এখানে সি পর্যন্ত, এবং ওটা মার্ক করে দিচ্ছে যে এই এতটুকু অংশ নিয়ে কাজ করতেছে। এখন দেখো তো, এটা একটা আয়তক্ষেত্র না? কারণ আয়তক্ষেত্রে এটা যদি ওসিটাকে আমি ভি বলি, আর ও এটাকে যদি পি বলি, তাহলে এর ক্ষেত্রফলের ফর্মুলা যদি আমি এ ধরি, কি আসবে ফর্মুলা? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য বনাম প্রস্থ। এখন দেখো, যদি আমি দৈর্ঘ্য বনাম প্রস্থের কথা বলি, এই যে ও এ বি সি, ও এ বি সি, ক্ষেত্রফল কি হবে? প্রস্থ, সরি দৈর্ঘ্য, আর এটা আমার কি প্রস্থ, তার মানে কি ও এ আর এ বি। এখন দেখো, ও এর জায়গায় আমি কি বসাইছে? পি, কারণ ওই বরাবর কি কাজ করতেছে? পিসি কাজ করতেছে। আর ওসি বরাবর কি কাজ করতেছে? ভি কাজ করতেছে, তাহলে ফর্মুলা কি হবে? পিভি। ওটা আমি একবারে বলতে চাচ্ছিলাম যে আমার এটা যদি ভি হয়, এটা যদি আমার পি হয়, এটা যদি আমার পি হয়, এটা যদি ভি হয়, আমার যদি এই ক্ষেত্রফলটা বের করতে বলা হয়, তাহলে আমি কি বলবো? যে আমার ক্ষেত্রফলটা হচ্ছে, ক্ষেত্রফল এ ইকুয়াল টু পি ইন্টু ভি, ঠিক আছে? ওকে, এখন বলো তো, এই ভিটাকে ভাঙায় কি কি লেখা যায়? ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভি মানে কি আয়তন, ভি মানে কি আয়তন। আর ভি কে ভাঙালে আমি কি কি লিখবো? দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এই এটাকে আমি বলতেছি এল বি এ, আর এই এইচ টাকে আমি বলতেছি এক্স, ঠিক আছে? তো আমি কি ভির পরিবর্তে এক্স লিখছি, সমস্যা তো কোনো? আচ্ছা,
এখন চাপের সূত্র কি পড়ছিলাম? একক ক্ষেত্রে প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ বলা হয়। তাহলে এফ ইকুয়াল টু কি পি এ বলা যায় না? তাহলে এখন এখানে কি পি এ আছে আমার। তাহলে এখানে যদি আমি এফ এক্স বসে সমস্যা আছে। তাহলে এফ এক্স কার ফর্মুলা? কাজের ফর্মুলা। এফ এক্স কার ফর্মুলা? কাজের ফর্মুলা। আমি কি বের করছি এখানে? ক্ষেত্রফল। তো আমি যে ক্ষেত্রফল এগুলো কাজ বলি, কোনো কোনো অপশন মানে কোনো অবজেকশন আছে তোমাদের? লেখে নাও, এটা এটা আমার লাগবে। এত কিছু লিখতে হবে না, জাস্ট লেখো এই ফিগারটা ড্র করো, চিত্র ড্র করো। এই যে চিত্রটা ড্র করো। এখন ডিরেক্ট লেখা শুরু করবো। ও এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, ও এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ও এ ইন্টু এ বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। লিখছো? ওকে। আর পাশে লিখে নাও, ও এ সমান হচ্ছে পি, আর ও সি সমান হচ্ছে ভি। পি আর ভি বসালাম। এখন ভি কে ভাঙায় লিখবা এক্স। এক্স আর পি ইকুয়াল টু এক্স লেখা হয়েছে। তো এখন লিখবা এটা কি এ, তারপর লিখবা এ হচ্ছে, এর নিচে লিখবে ক্ষেত্রফল, আর এফএক্স এর নিচে লিখবা কাজ। লেখো, এই লাইন লেখো, ক্ষেত্রফল, বাম পাশে লিখবে ক্ষেত্রফল ইকুয়াল টু কাজ। তো এখান থেকে জাস্ট একটা জিনিস আমি মাথায় রাখবো, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল ইকুয়াল টু কাজ। আমাকে যদি কোথাও যদি কাজ বের করতে, আচ্ছা ওটা ওই না, আপনি এ লিখবা না, ওটা জাস্ট এটা লিখবা, আয়তক্ষেত্র ও এ বি সি, ওইটা হচ্ছে এফএক্স। আয়তক্ষেত্র ও এ বি সি, এই ও এ বি সি এর ক্ষেত্রফলটা হচ্ছে তোমার কি এফএক্স। আর এটা তো আসলে কি একটা ক্ষেত্রফল, আর এটা ছিল কিছু কাজ। তো অনেক সময় কিছু কিছু ম্যাথে যদি আমাকে কাজ বের করতে বলা হয় আর আমার যদি কাজের ফর্মুলা না থাকে, আমি যদি একটা ক্ষেত্রফল বের করে দিতে পারি, তো আমি বলবো এটাই অ্যান্সার। বুঝে গেছে? এটা আমার মেইন রিজন আসলে করানো। ওকে, দেন এই সবগুলো পড়বা, আমাকে এগুলো সব লিখে লিখে দেখাবা। থিওরি লিখতে হবে না, জাস্ট যেগুলো ম্যাথমেটিক্স মানে যেগুলো আছে তোমাকে সবগুলো পড়তে হবে সব, এবং পড়ে বুঝতে হবে যেগুলো তুমি পারতেছো কিনা, কারণ এগুলো সবগুলো ম্যাথ গুলাই হচ্ছে আমার খ নম্বরের জন্য। ঠিক আছে? যেমন এই যে ইম্পর্টেন্ট, এটা আমি পড়াইছি, যেগুলো আমি পড়াইছি খাতায়, যেগুলো লেখা আমি লেখাইছি ওগুলো এখান থেকে কপি করার দরকার নেই। এটা আমি যেটা লেখাইছি ওটা লিখবা। তো এইভাবে আসলে অনেক কিছু আছে, যেমন এই দেখো, তাপ ইঞ্জিনের দক্ষতা কখনো কি 100% হইতে পারে না। ওকে, কারণ এটা দেখবো, আমার বোর্ড কোশ্চেন সলভ করবো তখন আমাদের। তো বোর্ড কোশ্চেন চলে আসো 25 সাল। ওকে, দেখো প্রথম কোশ্চেন পড়ো, কি লিখছে বলো তো? পরীক্ষাগারে একটা তাপ ইঞ্জিন আছে, 500 কেলভিন তাপমাত্রার উচ্চ থাকে, মানে তোমাকে ইমেজিন করতে হবে যে তাপ ইঞ্জিন মানে ওই যে চারটা ফিগার, এক পাশে তাপ ইঞ্জিন ছিল, মানে তাপ উৎস ছিল, এখানে তাপ গ্রাহক ছিল, মাঝখানে অন্তরক ছিল, উপরে আমার কি সিলিন্ডার ছিল বা তাপ ইঞ্জিন ছিল। Okay, তো এত কেলভিন তাপমাত্রা থেকে উচ্চটাকে এত জুল, তার মানে এটাকে আমি T1 বলতে পারি না? এটাকে আমি কি বলবো? T1 জুল। ওকে, গ্রহণ করে এটা আমার T2 তাপমাত্রায় তাপ গ্রাহকে এত জুল তাপ বর্জন করলো। প্রথম সূত্র পড়ে নিবা। প্রথম সূত্রের নিচের সূত্রের বিশেষ রূপ, ওই ম্যাথমেটিক্যাল রূপটা দেখাবা। আমি দেখাই দিই একবার। শূন্যতম সূত্র কি ছিল বলতো? ওই যে আমি বলছিলাম না, পি আছে, কিউ আছে,
পি আর কিউ এর সাথে আর আছে, সাম্য অবস্থা তৈরি করবো। মনে আছে জিনিসটা আমাদের? ওটা হলো সমতম সূত্র। আর প্রথম সূত্র কি? কিছুই না, ডি কিউ ইকুয়াল টু ইউ প্লাস ডি ডাব্লিউ। তুমি তোমার মতো লিখবা, দরকার পড়লে আমি যেভাবে বক্স ড্র করছি না, তুমি বক্স ড্র করতে পারো যে ডি কিউ ঢুকতেছে, এখানে অভ্যন্তরীণ শক্তি নিয়ে আসতেছে, এখানে কাজ হচ্ছে, নিজের মতো লিখ। ওকে, এখন গ নম্বর ম্যাথ কি বলছে? ইঞ্জিনের দক্ষতা লেখো। গ নম্বর, ঢাকা বোর্ড 2025। হ্যাঁ, বোর্ড নাহলে কোশ্চেন কেমন বুঝবো, বলে যাবে তো বলেন। ঢাকা বোর্ড 2025-এর গ নম্বর কোশ্চেন। ওকে, কোশ্চেন কি ছিল? ইঞ্জিনের কর্মদক্ষতা, সবগুলো মান লিখে নাও বাম পাশে। T1 T2 Q1 Q2। লিখছো? ওকে, এখন বলো কর্মদক্ষতার ফর্মুলা কি? এখানে কোথাও বলা আছে এটা কার্নো ইঞ্জিন? কার্নো ইঞ্জিন বলা আছে? কি বলছি আমি? তাপ ইঞ্জিন বলছে। কি বলছি আমি? তাপ ইঞ্জিন। আর আমি কি বলছিলাম? আর বসাইলে হবে না? হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি কার্নো ইঞ্জিন বলে সেক্ষেত্রে T1 T2 বসাবো আমরা। কার্নো ইঞ্জিন হইলে দেখো, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমি কি বলছি, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এটাও বসানো যায়, এটাও বসানো যায়, দুটোই কাজ করে। বাট নর্মালি যে কার্নো ইঞ্জিন না বলে আমরা সবসময় এটা বসাবো। যদি কোনো অপশন না থাকে, যে ক্লুই নাই, তখন তুমি এটা বসাবো। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করব, এটাই বসাবো, Q1 Q2। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার ফর্মুলা কি ছিল? ফর্মুলা কোথায় গেল? এই যে ফর্মুলা, কার্নো ইঞ্জিন এবং সকল তাপ ইঞ্জিনের জন্য, এবং এটা এটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য। তো ফর্মুলা লেখা নাও, লেখো, যে ফর্মুলা বসাবো। এটা ইকুয়াল টু 1 মাইনাস কিউ এল মাইনাস কিউ এইচ ইন্টু 100%। ইন্টু 100%, বসাইছো? ওকে, বলো কিউ এল এর মান কত? কিউ এল এর মান আসলে একদম কানপটে মালা করে দেবো। এল মানে লো, এল মানে কি? লো। এইচ মানে কি? হাই। হট বা কুল বলা যায় না, লোই বলতে হবে। ঠিক আছে? তো নিচে বসবে হচ্ছে বড়টা, নিচে কত বসবে? বড়টা। বড় মান কত? 1000। ছোটোর মান কত? 600। বাকি ক্যালকুলেশন করে যা আসবে তাই আনসার, ওটা আমি আর করলাম না। বুঝা গেছে? কি ওয়ান টু লিখবা না, ওয়ান টু জায়গায় লিখবা হাই আর লো লিখবা। ওকে, প্রথম কোশ্চেন শেষ আমাদের। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কি বলছে? সেকেন্ড কোশ্চেন বলছে যে আমাদের তাপ ইঞ্জিনটা আছে এটা পরিবেশ বান্ধব কিনা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা, যে আমার যে তাপ ইঞ্জিনটা আছে এটা পরিবেশ বান্ধব কিনা আমি কোন লজিকের উপরে বুঝবো? লজিক কি আমার? লজিকটা কি বলতে পারবো? লজিকটা হচ্ছে এনট্রপি। লজিকটা কি? এনট্রপি। কারণ এনট্রপির পরিমাণ যদি বৃদ্ধি পায়, এটা আমি বলছিলাম যে এনট্রপির পরিমাণ যত বাড়বে একটা বস্তুর কাজ করার ক্ষমতা তত কমবে, বা বিশৃঙ্খল পরিমাণটা বাড়বে। যেমন 25 ডিগ্রিতে এখন কাজ হচ্ছে আমার, তখন 40 ডিগ্রিতে কাজ হবে। আর আমি যদি দেখাইতে পারি যে এনট্রপির মান বাড়ে নাই, বা এনট্রপির মানটা শূন্য, তাহলে আমি পরিবেশ বান্ধব বলবো। ঠিক আছে? লজিক ক্লিয়ার আমাদের? সর্বোচ্চ কত দিতে পারে না? এনট্রপির মান আসলে এনট্রপির মান বের করা যায় না, এনট্রপির পরিবর্তন বের করা যায় আসলে, যে আমার একটু বাড়তেছে। লেখা আমি দেখতেছি, আমি বলছি, এটা আমার লেখা হয়েছে, দেখছেন আমরা? ওকে, এনট্রপির তাপ উচ্ছে, এনট্রপির পরিমাণের ফর্মুলা লেখো এটা। আচ্ছা, এটা যা লেখা ছিল একটু মনে আছে তোমাদের? এনট্রপি কোন লেকচারে ছিল আমাদের? এনট্রপি কত নম্বর লেকচারে পড়াইছে? এই যে,
দেখো মনে পড়ে কিনা, এই প্রক্রিয়াটা মনে আছে আমাদের? ঠিক আছে, এই ধরনের প্রক্রিয়া ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমার সমষ্ণ প্রসারণ, এটা হলো রুধির প্রসারণ, এটা হচ্ছে আমার সমষ্ণ সংকোচন, এটা হচ্ছে রুধির সংকোচন। ঠিক আছে। আচ্ছা, নর্মালি আমি যখন এন্ট্রপির পরিবর্তন বের করে যাব, তো এন্ট্রপির জন্য যে আমি ফর্মুলা পড়াইছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে এটা। এন্ট্রপির ফর্মুলা কি? ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। ডিএস ইকুয়াল টু কি? ডিকিউ বাই টি। আচ্ছা, এটা মাথায় রাখো। এখন এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসবো, এ থেকে বি, ওই পয়েন্টের জন্য আমি এন্ট্রপির মানটা বের করতেছি। এ থেকে বি পয়েন্টে আসবো এবং এ থেকে এস, এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য এস এর মানটা বের করলাম। এবং সমীকরণটা কি হচ্ছে? ইন্টিগ্রেশন অফ ডি কিউ বাই টি। এটাকে ইন্টিগ্রেশন করে কি পাওয়া যাচ্ছে? কিউ ওয়ান বাই টি ওয়ান। এটা কি মনে আছে কিভাবে করছিলাম? আচ্ছা দেখো, ফর্মুলাটা কি ছিল? নর্মালি ছিল জিনিসটা হচ্ছে যে এই অংশটা দেখো জাস্ট। আমি মনে করো টি ওয়ান, ওয়ান বাই টি ওয়ানটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে ইন্টিগ্রেশন কি করবো? কাকে করবো? ডিকিউ কে করবো না? কাকে করবো? ডিকিউ করবো। এখন বলো তো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটার মান কত ছিল? যেমন এখানে আমি চিন্তা করতে একটা ওয়ান আছে, ওই যে সূত্র মনে রাখতে হবে। ওয়ান মানে কি? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার কি? জিরো ডিএক্স। ফর্মুলা ছিল এরকম, এক্স এর উপর জিরো প্লাস ওয়ান, নিচে জিরো প্লাস ওয়ান প্লাস সি। মানে সিটা কত মেজার করার দরকার নাই। তাহলে এটা মান কত? এক্স। তার মানে জাস্ট কিন্তু ডিরেক্ট মনে রাখতে হবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এর মান ডিরেক্ট মাথায় রাখতে হবে এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি কিউ, এর মান কত আসবে? এটা তো কিউ ওয়ান, ওই জন্য কিউ ওয়ান করতেছে। বোঝা গেছে? তাহলে ওই জন্য এটাকে মানে ইন্টিগ্রেশন করে আসলে কি পাওয়া গেছে? কিউ ওয়ান পাওয়া গেছে। আমি এত কিছু মাথায় তুমি রাখবো না, আমি জাস্ট মনে রাখবো যে আমি প্রথম ক্ষেত্রে যদি এন্ট্রপির পরিবর্তন ধরি, এটাকে বলা কি? কিউ ওয়ান বাই টি ওয়ান। যদি সি ক্ষেত্রে ডি, এবং সি থেকে আমি যখন ডি তে যাবো, তখন আমি এন্ট্রপির পরিবর্তনটা ধরছি কি? টি টু। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কিউ পাওয়া যায়, বাট এই ক্ষেত্রে আমি কি ধরতেছি? কিউ টু ধরতেছি। এবং বিপরীত সংকোচনের জন্য আমি কি ধরতেছি আবার? মাইনাস। তার মানে এখানে আমি ধরছি কি? কিউ ওয়ান, এটা ধরছি আমি কি? কিউ টু, এটা হচ্ছে কি? টি ওয়ান, এটা হচ্ছে কি? টি টু। এখানে কিন্তু এই কাজগুলো হয় না, কারণ রোধের প্রক্রিয়ায় কিন্তু সবকিছু স্থির থাকে। এই তারটা হচ্ছে এই দাগটা হচ্ছে রুদ্ধতাপের জন্য, এই দাগটা হচ্ছে রুদ্ধতাপের জন্য। আর রুদ্ধতাপে আমি তাপে আদান প্রদান হয় না, তো ওখানে ফিক্সড। ওখানে আমি পরিবর্তন বেরো করবো না। ওখানে আমি কি করবো? পরিবর্তন বেরো করবো না, আমি শুধুমাত্র সমস্যা ক্ষেত্রে কি বের করবো। তো বোঝা গেছে যে আমার ফর্মুলাটা কি হচ্ছে? কিউ ওয়ান বাই টি ওয়ান, কিউ টু বাই টি টু। যখন আমার প্রসারণ হচ্ছে, এটা বৃদ্ধি হচ্ছে, তখন এটা আসলে প্লাস। যখন আমার হ্রাস পাবে, তখন এটা আমার কি? মাইনাস। এই পর্যন্ত ওকে আমাদের। আচ্ছা, এখন যদি আমি দেখাইতে পারি যে এনট্রপির পরিবর্তনটা, মনে করেন প্রথমে যে এনট্রপিটা ছিল আর পরে যে এনট্রপিটা পাইলাম, সাপোজ ধরুন এই মানটা পাইলাম +5, এই মানটা পেলাম -5, তাহলে আমি বলতে পারবো না +5 -5 এগুলো কত? জিরো। যদি এরকম অ্যান্সার আমি দেখাইতে পারি, তাহলে আমি বলবো এটা পরিবেশ বান্ধব। আর যদি দেখাইতে না পারতাম, যদি +4 আসছে বা +3 একটা মান, পজিটিভ মান পাওয়া গেছে, তখন আমি এটাকে এনট্রপির মান নেগেটিভ না, কারণ এনট্রপি সবসময় বৃদ্ধি পায়। ওকে, এখন আমার ম্যাথে আসি। ওকে, তাহলে এখন দেখো তো, এখন তোমরা লেখো, ডিরেক্ট লিখবা, অত ডিটেলস কিছু না। DS1 ইকুয়াল টু Q1 T1। লিখছো? ওকে, ক্যালকুলেশনে দেখো মাইনাস অ্যান্সার কত আসতেছে? 2 জুল পার কেলভিন। ডি ইজ নেক্সট নেক্সট ফর্মে লিখবা DS2, এবং DS2 এর ক্ষেত্রে অবশ্যই এখানে মাইনাস দিবা। ওরা মাইনাস দেয় না, আমরা মাইনাস দিব। DS1 Q1 T1, DS2 মাইনাস Q2 T2। এই যে ফর্মুলা মান বসাবো। আচ্ছা, মাইনাস, যেহেতু আচ্ছা মাইনাস তুমি না দিলেও হবে। মাইনাস দিলে তো পুরো হয়ে যায়। আচ্ছা, মাইনাস আসলে দুই ভাবে নিতে পারি একটা, হ্যাঁ। জিনিসটা হচ্ছে যে ডিএস ইকুয়াল টু DS1 DS2 টু, এই ক্যালকুলেশন অ্যান্সারটা কত আসবে? বের করছি, মাইনাস বের করো। মানে এটা কত? এটা +2 আসছে,
এখানে -2 এর কারণে কি -2 আসছে। তো নর্মালি আসলে কি হচ্ছে, আমি আসলে মোট এন্ট্রপি বের করবো। তো প্রথম এন্ট্রপি আর সেকেন্ড এন্ট্রপি, তো 2 প্লাস -2 ইকুয়াল টু 0, এইভাবেও লেখা যায়। অথবা তুমি যদি এখানে মাইনাস ব্যবহার না করে, তো তোমাকে এখানে আসলে মাইনাস লিখতে হবে, তখন অ্যান্সার কি লিখতে হবে, 0 লিখতে হবে। তুমি যেভাবে নিয়ে আসো কোনো প্রবলেম না, দুটো দিয়ে কাজ করবে। তো আমি সব বইয়ে যেভাবে করছে, তো ওই জন্য আমি তো 0 আসছে আমার। তো 0 আসছে, আমি তোমার পরিবার আনতাম। বুঝা গেছে ম্যাথটা আমাদের? Okay, পরবর্তী ম্যাথে আসো। দেখো চিত্রে, নিচের চিত্রে কার্ণচক্র বলে দিচ্ছে, এটা কি চক্র? কার্ণচক্র। তো এখানে আমি যে ব্যবহার তুমি দক্ষতা বের করতে বলে, আমি T1 ব্যবহার করতে পারবো, T1 T2। ওকে, আচ্ছা, খ নম্বর কোশ্চেন আসো। সিপি, সিভি এর চেয়ে বৃহত্তম, এটা আমি প্রমাণ করে দেখাইছিলাম, ছিল? জি স্যার, ভালো আছে। ওকে, খ নম্বর কোশ্চেন দেখো, কি বলছি, সিপি। সিপি কি ছিল বলো তো? সিপি কি ছিল, সিভি কি ছিল? সিপি সিভি মনে আসছে না, ভুলে গেছো? এখানে ছিল স্যার। মনে রাখতে হবে এগুলা। দেখো এখানে দেখো, স্থির চাপে, পি মানে চাপ, চাপটা স্থির, মোলার আপেক্ষিক তাপ। আমি পিডিএফ পাঠাইছি গ্রুপে, হ্যাঁ, যদি ক্লাস না পাও তুলে নিবা। মানে অবশ্যই ক্লাস প্রত্যেকটা কয়টা পিডিএফ পাঠাইছি, একটা দুইটা তিনটা চারটা, চারটা পিডিএফ থাকতে হবে তোমার কাছে। যে ক্লাস মিস দাও তুলে রাখবা, আমি বুঝাই দেবো, সমস্যা নাই। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিপি, আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সি ভি। ঠিক আছে? ও, এখন এই সূত্রটা কই থেকে আসছে? তোমরা একটা সূত্র পড়ছে না, আমরা ইকুয়াল টু হলো ই ইকুয়াল টু এম এস ডেল থিটা, মনে আছে এই সূত্রটা? 19 এ পড়তে, ঠিক আছে? তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে, এই এমটাকে এন বলতেছি, এমটা কি বলতেছে, এসটাকে আমি বলছি সি, এসটা কি বলছে, সি। এটা হলো আপেক্ষিক তাপ, আর এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। ডি কিউটাকে আমি বলছি ডিটি, ডিটি কে বলছি ডিটি, আর কিউটাকে বলছি ডিএস। এনটা হচ্ছে মূল সংখ্যা, এনটা হচ্ছে কি মূল সংখ্যা। এখন এই সিপিটাকে, এই সিটাকে একবার আমি সিপি বলবো, এটাকে আমি একবার সিভি বলবো। তো এই সিপি টাকে আমি ওখান থেকে দুটো ফর্মুলা নিয়ে আসছি। যে আমি যদি এখন বলতো, এই সিটাকে আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে কি ডি কিউটা উপরে যাবে, এনটা নিচে, ডিটি নিচে, ডি কিউ এন ডিটি। বোঝা গেছে কথা? তো একটা হলো স্থির আয়তনে চিন্তা করবো, আর একটা হচ্ছে স্থির চাপে চিন্তা করবো। এখন এখানে আমি অভ্যন্তরীণ শক্তি পড়াইছিলাম, আবার স্বাধীনতার মাত্রা পড়াইছি। এই লেকচারে তোমার ছিল না, ঠিক আছে, এটা আমার লাগবে। আচ্ছা, এখন আমি কি করছি এখানে দেখো, এখানে আমি তোমাকে প্রুফ করে দেখাইছিলাম যে এই প্রমাণটা আমাদের লাগবে। আমি কি দেখাইছিলাম যে খুব কঠিন না। আমি যেটা কি করছি, এটা আমার স্থির আয়তনের সূত্রটা দেখো তো। এখানে আমি কি করছি, প্রথম সূত্রে অ্যাপ্লাই করছি, তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রে অ্যাপ্লাই করছি। আবার স্থির চাপ যেটা ছিল, ওখানে আমি তাপগতির প্রথম সূত্রে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে আমি এই ফর্মুলা পাইছি, এই ফর্মুলাটা পাশে লিখে নাও, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সিপি ইকুয়াল টু মাইনাস সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এখন বলো তো, তাহলে সিপি ইকুয়াল টু আর প্লাস সিভি বলবো না, সিপি ইকুয়াল টু আর প্লাস সিভি বলবো। তার মানে আমি এটা বলতে চাচ্ছি না যে সিভির মানের সাথে কিছু একটা যোগ করলে সেটা সিপির মানের সমান হবে, তার মানে কার মান বেশি, এটা তোমাকে দেখাইতে হবে। ঠিক আছে, তার মানে এই কোশ্চেনে তোমাকে এই পুরো প্রমাণটা দেখাইতে হবে, স্থির আয়তন থেকে শুরু করে এই অঙ্কটা এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে তোমাকে এগুলো দেখাতে হবে। ওকে, এবং তুমি যদি চাও কথার মাধ্যমে লিখতে পারো, কথার থেকে ওই ক্যালকুলেশন লেখাটা বেটার। ঠিক আছে, তাহলে স্যার মার্ক কাটতে হবে। ওকে, গেল। কি বলছে, উল্লেখিত কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করো। এখন কোশ্চেন দেখো কি কি বলে দেওয়া আছে। আমার Q1 দেওয়া আছে, আমার কাছে T1 দেওয়া আছে, আমার কাছে T2 দেওয়া আছে, আমার কাছে Q2 কি দেওয়া আছে, Q1 এর মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে, T2 এর মান দেওয়া আছে, কিন্তু Q1 এর মানটা দেওয়া নাই। কারণ কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করতে বলা হয়েছে, তার মানে কি এখন তুমি কোন সূত্র ব্যবহার করতে পারবা, T1 T2 দিয়ে। এটা ব্যবহার করতে হবে, লেখো ঘ নম্বরে।
দেখছো? এখন দেখি ওরা কিভাবে করছে। ঠিক আছে না? উপরে লো নিচে হাই, মান বসবে যা আসবে তাই আনসার। তারপরে কি বলছে, চক্রটির প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন তুলনামূলক বিশ্লেষণ করো। কি বলছে, চক্রের প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, এখন বলো ধাপ কয়টা? কয়টা ধাপ? চারটা ধাপ। ওকে, এখন বলো তো আমার ধাপে আমার Q2 এর মান ছিল, মানগুলো লেখো। দেখো Q1 লেখো, Q1 ঘ নম্বর, রাজশাহী বোর্ড 2025। এখন দেখো তো Q1 আছে, T1 আছে, T2 আছে, Q2 বের করতে পারবা? কিভাবে বের করবো বলো তো? Q1 minus Q1 or সমান Q2/T2 জানা আছে এটা আমার, এটা এবং এটা পারফেক্ট সত্য শুধুমাত্র কারণ ইঞ্জিনের ক্ষেত্রে শুধু। বুঝা গেছে কথা? তো এখান থেকে ক্যালকুলেশন করে তুমি আমাকে Q2 টা বের করে দেবো। পারবো Q2 বের করতে? ওকে, আমাদের কলেজে মিনিগুলো ঠিক করে না, পরে আজকে আসে না, তাই না? মানে পরিকল্পনা হয়তো পারে, কথা হয় না। ঠিক আছে, ওকে, Q2 বের করছি আমরা। ওকে, এখন বল, আমাকে বের করতে বলা হয়েছে চারটা ধাপ। কয়টা ধাপ? আমার ধাপগুলো আমি দেখে নিই। এক নম্বর ধাপ, দুই নম্বর ধাপ, তিন নম্বর ধাপ, চার নম্বর ধাপ। মনে থাকবে চারটা ধাপ, অলওয়েজ চারটা ধাপ। ওকে, ফিগারে কি মান বলে দিছে, কিছু বলে দিছে? মান বলে দিলাম। ওকে, দেখো হ্যাঁ দেখো, তাহলে AB, BC, CD আর DA কয়টা ধাপ? চারটা ধাপ। ওকে, তো আমি প্রত্যেকটা ধাপের জন্য কি বের করতে হবে? এনট্রপির মান বের করতে হবে। কোশ্চেনে কি বলছে আমাকে? আমি কোশ্চেনে বলছে যে চক্রটির প্রতি ধাপে এনট্রপির পরিবর্তন আমি বিশ্লেষণ করে দেখাবো। ওকে, এক নম্বর ধাপে এনট্রপি দেখাবো, দুই নম্বর ধাপে আগে, তিন নম্বর, চার নম্বর। আচ্ছা, এখন দেখো তো কোশ্চেনে আমি হলো এই যে সলিউশনটা আমি করছি, তাই বলো। এই যে এটাই তো অ্যাকচুয়ালি ফিগারটা আমার, তাই না? তো এই ফিগারে আমি কি বলছি, এই পজিশন আর এই পজিশনে এনট্রপির মান জিরো আমি বেরিয়ে করবো না। এনট্রপির মান জিরো আমি বেরিয়ে করবো না। দেখো তো ওরা অ্যান্সার কি বলছে, এই একটা লাইন দেখো তো, BC আর DA কি বলছে, BC আর DA। এখন বলো তো আমার ফিগারে BC কোনটা আর DA কোনটা? তো প্রথমে এটা লেখো, BC ও DC ধাপে এনট্রপির পরিবর্তন শূন্য। অত ব্যাখ্যা লেখার টাইম নেই। BC ও DC ধাপে, BC, এডি BC, BC আর এডি না এডি না, DA, কারণ দিক না, ডিরেকশন আছে। বিসি আর ডিসি না বললেন? BC, BC আর DA ধাপে এনট্রপির পরিবর্তন শূন্য। লিখছো? আচ্ছা, BC আর DC ধাপে এনট্রপির পরিবর্তন শূন্য কেন? যদি তোমাকে জিজ্ঞেস করে আমাকে বলতে বলে, আমি কি বলবো? যে হ্যাঁ, কাজ তো হয় না, বাট যদি স্টেপ বাই স্টেপ বলতে পারে, তুমি কি বলবা যে ডিসি আর BC আর DA যে দুটো ধাপ আছে, এই দুটো ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় ধাপ। একটা সংকোচন, একটা প্রসারণ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না। কি হয় না? আর তাপের আদান প্রদান হওয়া না হওয়ার মানে কি, DQ জিরো না, যে ওর ভিতরে কিছু যাচ্ছে না, আসতেছে না। আর DQ আবার কার সাথে রিলেশন? DS ইকুয়াল টু Q/DQ/T। এখন এটা যদি জিরো হয় তাহলে কি DS টা জিরো হবে না? ওই জিনিসটাই তো, অত ডিটেলস না রাখি, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপির মান শূন্য। বোঝা গেছে? এখন তো লেখো AB ধাপে এনট্রপি। দেখবে এটা লিখবা, AB ধাপে এনট্রপির পরিবর্তন এইভাবে অ্যারো দিয়ে লিখবা, S ইকুয়াল টু A অ্যারো B।
এপি থাকে এনট্রপি পরিবর্তন এস অ্যারো বি। এপি থাকে এনট্রপি পরিবর্তন Q1 বাই Q2। তারপর লিখবা সিডি থাকে এনট্রপি পরিবর্তন আর সি থেকে ডি ইজ ইকুয়াল টু Q2 মাইনাস Q2 বাই সি থেকে ডি, এটা হচ্ছে Q2 বাই Q2। ঠিক আছে, পরবর্তী কাজটা কিছুই না, আমরা জাস্ট মান বসাবো। কি কি মান বলো তো? 500/100, আর এটা হচ্ছে উপরে ওটা লিখতে হবে না, লিখতে হবে না, ওটা আমি বললাম জাস্ট, তুমি জাস্ট এটা লিখবা, এটা বাদ। হ্যাঁ হ্যাঁ, তো ভালো ভালো। ওটা আমি দেখালাম এটা কই থেকে আসছে অ্যাকচুয়ালি। এস ইকুয়াল টু কিউ বাই টি, এটা হলো এনট্রপির সূত্র, পরিবর্তনের সূত্র। কিউ বাই টি, যখন 1 হবে Q1 T1, যখন 1 হবে তখন Q2। তো এর মানটা দেখো, কিউটি এর মাধ্যমে ক্যালকুলেশন করি নাই, বাট ওটা ক্যালকুলেশন বের করতে হবে, ওদের আসছে 277.83। দেখো তো, Q1 এর মানটা কত আসলো? Q1 এর মান ছিল 500, আর Q2 এর T1 এর মান হচ্ছে 1200। Q1 1000 না? কিন্তু 1200 দেখাচ্ছে কোশ্চেন, ও আগে হইতে 1000। এটা 1200, 1200 আর 650। ঠিক আছে, এখন দেখো তো, যে পরিমাণ পজিটিভ আসছে ঠিক ওই পরিমাণটাই নেগেটিভ আসছে না? তাহলে কি ইন্টারভিউ পরিবর্তন শূন্য? প্রথম দুই ক্ষেত্রে তো শূন্য আসছে, পরে দুটো যোগ করে দেখলাম কি ইন্টারভিউ মান কি আসছে, শূন্য। তোমার ইন্টারভিউ পরিবর্তন শূন্য, যেখানে বলতে পারি এটা হচ্ছে পরিবেশ বান্ধব। ওকে ওকে, এখন সেকেন্ড কোশ্চেনে আসো। হুম, দেখো তো কি বলছে, এবিসি একটা কার্নো চক্র, তার মানে এখানে আমি কিউ বাই টি ইকুয়াল টু ধ্রুবক বলতে পারবো। আচ্ছা, কি দেখছে, উচ্ছেদ তাপমাত্রা, উচ্ছেদ তাপমাত্রা মানে যেখান থেকে শুরু হয়েছে P1, P1 এর তাপমাত্রা কত বলছে, 3.7। ওকে, তারপর বললো প্রতি ধাপে সংকোচন ও প্রসারণের অনুপাত হচ্ছে 2:1। সংকোচন আর প্রসারণ অনুপাত কত, 2:1। এখানে একটু কথা জিনিস লিখতে হবে। গামার মান বলে দেখছো 1.4, এন্ড গামা কোথা থেকে বের করছিলাম মনে আছে তোমাদের? আমার কথা আমি আসলাম। ওকে, গামা জিনিসটা আসলে এখান থেকে, গামা হচ্ছে ওই যে সিপি আর সিভি বললাম না, ওই দুটো রেশিওটা হচ্ছে গামা। সিপি আর সিভি রেশিওটা কি, গামা। আর এই গামাটা মানটা আবার চেঞ্জ হয় কার উপর ডিপেন্ড করে, একটা গ্যাসের কত পরমাণু তার উপর ডিপেন্ড করে। এক পরমাণু হলে গ্যাসের মানে গামার মানটা একরকম আসে, দুই পরমাণু হলে গামার মানটা একরকম আসে, এবং বহু পরমাণু হলে গামার মানটা একরকম আসে। এবং আমি এটা কোডে তুমি দেখাইছি এখানে। এবং এটার সাথে আবার অভ্যন্তরীণ শক্তির একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এই যেমন ডিটারমিনেন্ট শেষ করলাম, এখান থেকে ডি ইউ কি বলতো, অভ্যন্তরীণ শক্তি। এখান থেকে আমার প্রুফ করে আমি দেখাইছি যে এক পারমাণবিক, দুই পারমাণবিক, বহু পারমাণবিকের জন্য সিভি আর সিপির মানগুলো আসলে কি কি আসে। ঠিক আছে, এই মানগুলো আসছে, কারণ এই মানের সাথে যখন এই মান, এই মানের সাথে এই মান, এই মানের সাথে এই মানের আমি কি রেশিও টেশিও করছি, তখন একটা মান গেছে এক পারমাণবিকের জন্য পেয়েছি 1.67, মুখস্থ রাখতে হবে। এক পারমাণবিকের জন্য কত, 1.67। দ্বি পারমাণবিকের জন্য 1.4। কোশ্চেন বলে দিচ্ছে, ওই জন্য আমার লাগতেছে না। যে কোশ্চেনে যদি এটা না বলতো, সাপোজ ধরেন এটা কত 1.4 এখানে না বলে এখানে বলছে দুই পরমাণু, পারমাণবিক, তাহলে বুঝে নিতে হবে এখানে গামার মান 1.4। তুমি ডাইরেক্ট লিখে দিলে। হ্যাঁ, ডাইরেক্ট লিখে দিবা। এবং বহু পারমাণবিক হলে 1.33। ঠিক আছে, আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের কোশ্চেন ক্লিয়ার। এখন বলছে P3 মান বের করতে, কার মান বের করতে, P3। তুমি এটা একটু ড্র করো বড় করে।
আমার ড্র করাই আছে, তোমার ড্র করো। কোনটা? এটা হচ্ছে তোমার যশোর বোর্ড 25। এটা হচ্ছে এ, বি, সি, ডি। এটা হচ্ছে P1 V1, P2 V2, P3 V3, আর P4 V4। ঠিক আছে, ড্র করো, এটা ড্র করো। D = P4 V4 হয়েছে, ড্র করো। ওকে এখন কোশ্চেনে বলছে P3 মান বের করতে। কার মান বের করতে? P3 মান বের করতে। এখন লেখো P1 এর মানটা লিখবো। এটা ছিল হ্যাঁ, কোশ্চেনটা আছে এটা P1 এর মান। এবং গামার মানটা লিখবো। লিখছে গামার মানটা? লেখা হয়েছে? ওকে। এখন P1 এর মান লিখলাম, গামার মান লিখলাম। আমার সব থেকে নিচে যেটা ছিল সেটা হচ্ছে V1। দেখো, প্রথমে আমি নিচ থেকে শুরু করতেছি। V1 উপরে হচ্ছে V2 ইকুয়াল টু V2 থেকে V3 এর মানটা হচ্ছে 2:1। লিখে নাও। কোশ্চেন যেটা বলছে, সংকোচন প্রসারণ যেটা আছে এটা যেভাবে বলছে আমরা এইভাবে লিখতে পারি। V2 আর নিচে হচ্ছে V1, উপরে হচ্ছে V2, এটা হচ্ছে V3, এটা হচ্ছে V4। লিখছে এটা? ওকে, এখানে আমার একটু কথা আছে। কথা হচ্ছে এটা, কারণ তোমার কাছে মনে হতে পারে স্যার তাহলে প্যাটার্নটা কি এরকম, V1/V2, V2/V3, V3/V4, আবার V4/V1। অ্যাকচুয়ালি প্যাটার্ন কিন্তু এটা, অ্যাকচুয়াল প্যাটার্ন হচ্ছে এটা। কিরকম ভাবে প্যাটার্নটা আসতেছে দেখো, 1/2, 2/3, 3/4, 4/1। কিন্তু এখানে হচ্ছে প্রবলেমটা কোথায়, এই দুটো ছিল আমার প্রসারণ, এই দুটো ছিল আমার কি, সংকোচন। একটা হচ্ছে প্রসারণ, একটা হচ্ছে কি, সংকোচন। যার কারণে প্রথম দুটো রেশিওর মাঝে 2:1 ধরি, তাহলে এই রেশিওটা কথা ধরছি 2:1, তাহলে এই রেশিওটা হয়ে যাবে 1/2। এই রেশিওটা কি হয়ে যাবে? 1/2। জাস্ট এটা একটু মাথায় রাখো, তো এটা যখন পরে আসবে। এটা লেখা হয়েছে, এটা লিখছো এটা? ওকে। এখন লেখো এবি পথে, এবি কি কোন প্রক্রিয়া বলো? সকল সমস্ত প্রক্রিয়া। লেখো। এবি যদি সমস্ত প্রক্রিয়া হয়, আমি যদি এখানে ফর্মুলা ইউজ করতে বলি কোনটা ব্যবহার করবো? এটা ব্যবহার করবো না, কারণ সমস্ত প্রক্রিয়া কি P=K ব্যবহার করবো। এটা ব্যবহার করে আমার কাছে শুধু P1 এর মানটা আছে না, আমার কাছে কি মান আছে? P1। আমি চাচ্ছি তোমাকে P2 এর মানটা তোমার বের করে দেবো। নিজে কাছে ক্যালকুলেশন করে আমি P2 এর মানটা বের করে দেবো। তাহলে কিভাবে আসবে? P2 ইকুয়াল টু উপরে P1 V1, নিচে হচ্ছে V3। জীবনের মান P2, কত ছিল? দেখো একটা রেশিও দিলাম না, ওই যে হ্যাঁ, V1/V2, V2/V3 এর রেশিও মান কত? 2/1। ওটা ছিল নিচে V1 ছিল, উপরে V2 ছিল। দেখো তো ওই মান কত ছিল? নিচে বিভাগ উপরে বিভাগ। এই মানটা, এই যেটা V1/V2 এর মান কত? 2/1। এখন যদি আমি এটা বলে উপরে বলি আর V2 এর নিচে বলি, তাহলে মান কত হবে? বসাও 1/2, আর পি এর মান যেটা আছে বসাও, তাহলে কি P2 পাওয়া যাবে।
কি করছে এটা? ওইভাবে হবে না, এটা লিখছো, এরেন্ট লিখছো, স্যার তারপরে P2টাকে এই পাশে রাখো, V2টা এর নিচে ভাগ করে দাও। ডাইরেক্ট ইনতে P2 বার করলে সমস্যা হবে। ওখানে তুমি হাফ বসাইলে, হাফ কার মান বসিয়েছো ওখানে? এটা হুম, P1 V1 এর মান তো হাফ না। তাহলে আমার কোশ্চেনে ছিল V1/V2, V2/V3, এই রেশিওর মানটা 2:1, V2 বাই V1 দুইটা মান একসাথে হাফ ছিল, অনুপাত বলছে না কোশ্চেনে। ওকে, তো ওই জন্যই বললাম যে P1 V1, P2 V2। তো P2টাকে এই পাশে রাখো, এই পাশে V1 V2 করো, আর এই পাশে P1 বসাও। আর এটার মানটা ছিল V1/V2 এর মান ছিল 2/1, তো এর মানটা হয়ে যাবে কত? উল্টে যাবে, হাফ। মান বসালে তুমি এখানে কি মান পাবা? P2 এর মান পাবা। বোঝা গেছে কথা? 1,70,000 যায়। যেটাই আসো, আমি জানি না কত আসবে। কত শোনা 1.85। ঠিক আছে, P1 এর মান কত বসেছো? 3.4 3.4 পাইলাম, 10 to the power 5 3.7 × 10⁵ ওকে, এখন গেল এটা আমার। আচ্ছা, তো আমি এটা কি বের করলাম, আমার যে স্টেপটা ছিল, ফিগারটা কোথায় গেল, V1 ছিল, V2 ছিল, P1 ছিল, P2 বের করছে। এখন এই সেম কাজটা আমি এখানে করবো আবার, P2 V2 P3 V3, এখানে আমি P3 বের করবো। ঠিক আছে, এবং এটা রুদ্রদেবের প্রক্রিয়া। আর রুদ্রদেবের প্রক্রিয়া কোন সূত্র হয় বলতো? রুদ্রদেবের প্রক্রিয়ায় কোন সূত্র হয়? পিভি গামা, সমষ্ণ প্রক্রিয়া শুধু পিভি, আর এটা কি হবে? গামা হবে। তার মানে শুধু এরকম না, P1 V1 গামা, P2 V2 গামা। ঠিক আছে, এটা আমি নর্মাল করলাম, কিন্তু আমাকে ম্যাথ করতে হচ্ছে ফিগার দেখে, ম্যাথ করতে হচ্ছে কি দেখে, আর ফিগারে কত করে সেটা বুঝতে হবে। ফিগার এখন বলো তো, ফিগার কোথায়? ফিগারে এই পয়েন্টের মান কত? P2 V2, এটার মান কত? P3 V3, তাহলে ওই জন্য ফর্মুলা লিখতে হবে P2 V2 = P3 V3। এইটা ফর্মুলা। মানে একটু আগে যেটা পাইছিলাম এটা বসাবো। হ্যাঁ, ওইটাই তো, কারণ ওই যে অনুপাতের যে রেশিওটা আছে না, ওটা প্রত্যেকটার জন্য 2:1 প্রথম দুটার জন্য 2:1, পরের দুটার জন্য 1:2। দেখো এখানে গামার মানটা লাগতেছে না। একটি রাইট, তারপর এপাশে গামা রয়েছে বলবো। হ্যাঁ, তাহলে আমি কি স্কয়ার না করে হ্যাঁ, পার করে দাও, কারণ গামার মান তো, আমার কাছে তো V2 আর V3 মানে আলাদা করে দেওয়া না, দুটো রেশিও দেওয়া আছে, তাই না? ওই জন্য পার করে দাও। বসো P2। হ্যাঁ, এখন V2/V3 মান কত আসছে? V2 বাই V3 সব 2 আসিল। V3/V2 আসলে 2 ছিল, এটা হচ্ছে V2। হ্যাঁ, হাফ হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে যা আসবে তাই আনসার। প্যাটার্নটা বোঝা গেছে, আমাদের ম্যাথ, এইটা ম্যাথ দেয় কিভাবে বের করতে হবে। তো প্রথম দেখতে হবে কোন প্রক্রিয়ার মধ্যে পড়ে, সমষ্ণ না রুদ্ধচাপীয়। তাহলে সমষ্ণ হলে সমষ্ণের জন্য বের করবো, রুদ্ধচাপীয় হলে রুদ্ধচাপের জন্য বের করবো। এখন দেখো, আমি আসলে ম্যাথটা এখান থেকে শুরু করতে পারতাম। দেখো, ম্যাথটা আমি আসলে শুরু করতে এখান থেকে, হ্যাঁ, কারণ আমার কাছে V2/V3 রেশিও ছিল, আমার P3 ছিল, প্রবলেম হচ্ছে আমার কাছে P2 ছিল না। আর এখানে ডিরেক্ট P1 এর মান বসাতে পারবো না, কারণ ওটা
P1 থেকে শুরু করে P2 তে শেষ হয়, দেন P3 তে আসছে। বুঝা গেছে? ওই জন্য আমার এই P2 এর মানের জন্য আসলে আমাকে উপরে কাহিনীটা করতে হচ্ছে। বুঝা গেছে দুইটা স্টেপ? ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে আমরা দেখি। পরবর্তী বলছে উদ্দীপকের চক্রে মোট কৃতকাজ শূন্য হবে কি না, তার মানে কি প্রত্যেকটা ধাপের জন্য কাজ বের করতে হবে। লাস্ট ক্লাস যেটা করাইছিলাম আমি। প্রত্যেকটা ধাপের জন্য কি করতে হবে? কাজ বের করতে হবে। আহ, কয়বার কাজ করতে হবে? 4 বার। 4 বার, 4টা কাজ, 4টা ডাব্লু। শুনলাম যে ওটা তো এনট্রপি ছিল। দেখলাম দেখ, সব কাজে শুনলাম। good. শূন্য হয় কিনা দেখি আমরা, দেখো লেখো 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 লেখো। লেখো T1 এর মাঠে লেখো। n equal to 1 লিখবা, গামা ইকুয়াল টু লিখবো 1:2, এটা লিখবা 2:1, এটা লিখবো 1:2। স্যার আমার তো 1.4, তাই 2:1 দিই। গামার মান 1.4 না? গামার মান 1.4, আয়তনের মান তো 2:1 না, সংকোচন প্রসারণ এটা তো আয়তন। দেখছো মানগুলো? V1, V2, V2, V3 হচ্ছে 2/1। 2/1 আর 2/1 কোথায়? 2/1, 2:1 টাই 2/1। আর এই V3টা যখন এখানে আসতেছে, V3/V4, V4/V1, এটা হচ্ছে 1/2। 2/1, 2 একই কথা, জাস্ট মাথায় রাখবা, দেখলে করতে। বোঝা গেছে কথা? ওকে, এখন n এর মান যে 1, এটা আমার কোশ্চেনে কি লেখা ছিল? দেখি কোশ্চেনটা একটু। হ্যাঁ, এই যে মূল সংখ্যা 1 লেখা ছিল, ঠিক আছে। তো আমার কাছে গামার মান দেওয়া ছিল, মূল সংখ্যা দেওয়া ছিল, আর অনুপাত দেওয়া ছিল। তাই না? না, এখানে ক্লু দেওয়া নাই, সো আপাতত আমার তখন। ওকে, লিখছো? স্যার, ওকে, এখন লেখো সিডির জন্য লেখো। আমার কাছে কোশ্চেন দেখো, আমার কোশ্চেনে আমাকে T1 বলে দেওয়া আছে, T1 বলে দেওয়া আছে না, কারণ প্রবলেম হচ্ছে T2 বলে দেওয়া নেই আমার কাছে। কারণ T2 কেন বের করতে হবে সেটা বুঝতে হবে। T2 কেন বের, T2 বের করার দরকারটা কি আমার? এখানে বলো, এখানে T1টা কোথায় আছে? করে রাখ। আর এখানে এটা T2, এখানে T1, এখানে কত? T2, এখানে কত? T2। তার মানে এখানে হচ্ছে T1, এখানে হচ্ছে T2। কারণ এই দুটো জায়গায় আমার সাথে কি তাপমাত্রা পরিবর্তনটা হয়। এটা তো রোধতাপীয়, এটা কি রোধতাপীয়, এখানে তাপের পরিবর্তন কি হচ্ছে না, ঠিক আছে। এখানে আমার এটা কি P2, এটা কত? এটা কত? V3। আচ্ছা, এখন বলো, আমি যদি টির সাথে ভির রিলেশন করি, এই রিলেশনটা নিচ্ছে, এই এতটুকু রিলেশন করবো, টির সাথে যে ভি রিলেশন করি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার সম্পর্ক কেমন হবে? মুখস্থ রাখতে হবে, যে এটা ইয়ে করে করতে হবে, গামা আনতে হবে ওটার মাঝখানে। কেমনই আসতে হবে। এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা নর্মাল ফর্মুলা, ঠিক আছে না? ওকে, তো এটা যদি আমার পি ভি গামা ইকুয়াল টু যে কে হয়, এটা কার জন্য বলতো? রুদ্ধতাপীয় জন্য। আমি কি করছি, পির মানটা এখানে যে বসাই দিয়েছি, তখন টি আর ভির মধ্যে সমীকরণটা সম্পর্কে কেমন আসছে? E equal V, গামা টি ইন্টু ভি গামা মাইনাস। নর্মালি
আমার টির সাথে ভি রিলেশন কেমন হয় বলতো? এটা যেমন ভি হয়, এটা যেমন টি হয়, আমার রিলেশনটা এরকম না, যে v1/t1 = v2 ঠিক আছে না এরকম? এটা কখন? এটা হলো সমষ্টি প্রক্রিয়া। কিন্তু আমার লাগবে কি রোধকের প্রক্রিয়া, এটা মুখস্থ রাখতে হবে। এটা আমি বললাম কি, রোধকের প্রক্রিয়ায় এটা সূত্র মুখস্থ রাখতে হবে, রোধকের প্রক্রিয়ায় তাপের সাথে আয়তনে এটা মুখস্থ রাখতে হবে, এবং রোধকের প্রক্রিয়ায় তাপের সাথে তাপমাত্রা এটা মুখস্থ রাখতে হবে। তখন কি হবে? 1 - গামা। ঠিক আছে, তিনটে মুখস্থ রাখতে হবে নর্মালি, ওই যে পিভির মতো, যে হ্যাঁ PV = K, V/T = K, P/T = K, মানে সমস্যা প্রক্রিয়ার জন্য যে তিনটে সূত্র সিম্পল মুখস্থ রাখছিল, রোধকের জন্য এটা কি সিম্পল মুখস্থ রাখতে হবে তোমার। ওকে, এখন আসো ম্যাথ। তাহলে আমার কি লাগবে? তাপমাত্রা লাগবে। একটা হলো তাপমাত্রা T1 আমাদের দেওয়া আছে, আর একটা তাপমাত্রা আমি T2 বের করবো। এখন বলো তো, আমি যদি টি বসাই, এটা যদি ভি বসাই, তাহলে গামা-1, এটা যদি টি বসাই, এটা যদি ভি বসাই, এটা কি গামা-1। প্রথমটা এটার জন্য আমার কি, এটা টি ওয়ান, আর এটা হচ্ছে T2। ভির ক্ষেত্রে কি হবে বলো তো? না, আর এটা v2 কত হবে? কারণ এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে, বোঝা গেছে কথা আমার? কারণ এই ইকুয়েশনটা আমি বের করতেছি নর্মালি গ্রাফ থেকে, বাট যদি নর্মাল সেন্সে আমি বলতাম না, নর্মালি যদি হ্যাঁ তুমি নর্মাল রেশিও দেখাও, তখন তুমি এটাই করতে কিন্তু। স্যার দুইটাই v3। হ্যাঁ, না স্যার, একটা V2, এটা কিন্তু নর্মাল ফর্মুলা। আমি এই ফর্মুলা ব্যবহার করব যখন আমাকে এরকম ফিগার বলবে না। হ্যাঁ, তখন বলবে যে একটা একটা T1 একটা V1, তাহলে একটা T2 হলে V2 বের করো। এখন আমরা এই ফর্মুলা ব্যবহার করে কি করবো, ফর্মুলা লিখছো, এখান থেকে আমি T2 এর মানটা বের করবো। এখন বের করার দরকার নেই, পাশে লেখা আছে T2 এর মানটা আমি বের করবো, কারণ এখানে তোমার সবগুলো মান দেওয়া আছে। V2/V3 রেশিও বের করতে পারবা, গামার মান জানা আছে, তুমি T2 বের করতে পারবে। ঠিক আছে, তো আমাদের T2 চলে আসছে। আর T2 টা কত আসছে এটা দেখে নাও। T2 হচ্ছে 303.14 কেলভিন। ওকে, আচ্ছা, এখন আসো, এখন আমি কাজ বের করবো। প্রথম ফিগারটা আসো, প্রথম ফিগারে আমি বেশি কিছু লিখবো না, এ বি, লেখো এ বি, এ বি, উপরে এ বি, নিচে লিখবা W1। এটা আমি বুঝে যাবো যে আমার গ্রাফ আছে, গ্রাফ থেকে এ থেকে আমি বি পয়েন্টে আসবো, এবং এটার জন্য যে কাজটা সেটা হচ্ছে W1। বলতে হবে এর ফর্মুলাটা কি। থাকতে হবে এসব ফর্মুলা, লাগাইছেন, লেখো W = লেখো nRT ln V2/V1, এবং নিচে সবসময় প্রথমটা রাখবা, নিচে সবসময় কোনটা রাখবা, প্রথমটা V1/V2 এইভাবে রাখবা। বুঝছো? মান বসাতে হবে না, মান পরে পাশে বসাবা। এন এর মান 1, আর এর মান বলে দেওয়া আছে। এখানে আমি T1 কেন বললাম বলতো? কারণ এখানে এই পজিশনে আমার কি, এটা T1, আর এখানে আমার এটা কি ছিল, V1, এটা হচ্ছে আমার কি, তার মানে কি এই পোর্শনের জন্য আমি কাজের মানটা বের করছি। আমার W1 কি চলে আসছে, W1 অথবা WAB চলে আসছে। ঠিক আছে, এখন সেকেন্ড ফর্মুলায় যাবো। সেকেন্ড ফর্মুলা কার জন্য হবে? আমার এই অংশটা, এই অংশটা রুদ্ধতাপীয়। আর রুদ্ধতাপীয়ের জন্য কাজের ফর্মুলা কি পড়াইছিলাম? পড়াইছিলাম না? লেখো, লিখে নাও, W2 লিখবা, W2 = NR/Γ-1 T1 - T2। বুঝে গেছে T2 কেন বের করা লাগছে আমাকে? কারণ রোজাই প্রক্রিয়া যদি আমি কাজের ফর্মুলা বের করতে চাই, তাহলে আমার T2 বের করতে হবে। ওকে, সময় এরপরে কি, W2 বের হয়ে গেল আমার, জাস্ট ফর্মুলা লিখে না, জাস্ট ফর্মুলা, মান বসে যাবে। বুঝতে আমার এটা? ওকে, এখন আমি আবার কোথায় যাবো বলতে এবারে? T তে যাবো না, যেটা আমার W3, আর W3 এর জন্য ফর্মুলা কি হবে? W1 এরটাই হবে, এনার্টির জায়গায় শুধু টু বসবে, টু। T2 বসবে, এবং V3 থেকে V4, বুঝা গেছে? এবং v4 উপরে না? V4 উপরে। দেখো তো মানগুলো চেঞ্জ হয়েছে না, ওটার জন্য 2 ছিল, এটার জন্য হাফ হয়ে গেছে। ভুল করা যাবে না, এইসব ভুল করলে কি 0 পাবো।
এবং দেখো আমি সবসময় বলছিলাম প্রসারণের ক্ষেত্রে কাজের মান সবসময় পজিটিভ আসে। যদি তুমি ক্যালকুলেশন করো নাই, বাট ক্যালকুলেশন করলে তুমি দেখবে, দেখো এখানে দেখো আমার কাজের মান এখানে পজিটিভ আসছে না? কাজের মান কি আসছে? পজিটিভ। এখানে আমার কাজের মান কি আসছে? পজিটিভ। দেখো সমস্ত প্রক্রিয়ায় কাজের মান কত আসছে? নেগেটিভ। ঠিক সেম ভাবে যখন তুমি ডাবল ফোরের জন্য করবা T2 - T1, তখন কি আসবে? নেগেটিভ। আমি বলো তো, এখানে হলো সবকিছু ঠিক আছে, T2/T1 কেন হইলো? এখন উপর দিক থেকে নিচে দিকে যাচ্ছে। ঠিক আছে, কারণ এখানে তুমি এরপর ডি থেকে এ তে গেছো, এ থেকে দিতে আসো নাই। মাথায় রাখতে হবে যে আমি কই থেকে কই যাচ্ছে। তো এই পার্থক্যটা, এই চেঞ্জটা মনে রাখতে হবে যে এখানে আমার T-1 হবে, এখানে আমার T2 - T1 হবে। লিখে নাও। লিখছো? ওকে। এখন আমি কি করবো, ওই চারটা কাজের মান কি করবো, ক্যালকুলেশন করবো। জিরো অর্থাৎ মোট কিছু কাজের মান শূন্য হবে না, কেন লিখছো? আচ্ছা, শূন্য তো হয় না আমার। ইকুয়েশন এটাই বলছে যে মোট কাজের মানটা শূন্য হয়েছে কিনা দেখা হয়। ম্যাথটা খুব কঠিন না, স্টেপ গুলো বড়। ফর্মুলা দুটো মুখস্থ রাখতে পারলে, ওই T2 মান বের করতে পারলে এই ম্যাথের সাথে আমার কিছু না। বুঝে গেছে? আচ্ছা, কত বড় স্যার। বাকি ম্যাথ আমি আর না দেখে দেখো, এটা কোনটা বলো তোমাদের? ওই কার্ণচক্র। T1 বলে দেওয়া আছে, T2 বলে দেওয়া আছে। আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই। দেখো কার্ণচক্রের জন্য এটা সত্য, এবং Q2 বের করতে বলছে, Q2 আনসার বের করতে পারবা। ওকে। তারপর কি বলছে, আহ রফিক সফল হয়েছে কিনা, সফল হইতে তো পুরো স্টোরি পড়তে হবে আমাকে। কি বলছে, কার্নো ইঞ্জিন ছিল, সিলিন্ডার ছিল, উৎস হইতে এত জুল তাপ শক্তি ছিল, অন্তরক স্থাপিত হইলো, প্রসারণ ঘটলো, এটি গ্রাহকের বর্জন করানো হইলো। রফিক ইঞ্জিনটি তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে, গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো। তার মানে কি, তাপমাত্রার তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন না করে আমি দক্ষতাকে বের করবো, তাই না? দেখো তো, দেখো আমার কাছে অলরেডি T1 আছে, T2 আছে, Q1 Q2 আছে। প্রথম স্টেপে আমি তাপমাত্রা, তুমি সরি দক্ষতা বের করতে পারবো না? এটা পারবে কিনা বলো? পারবো। পারলাম। এখন কি বলছে, ইঞ্জিনের দক্ষতা সে দ্বিগুণ করবে। এখন এখানে আছে কত? 61। দুই দ্বারা গুণ করলে 122% হয়ে যাচ্ছে সামথিং। কর্মদক্ষতা 100 উপরে ওঠে না কখন। কর্মদক্ষতা একশো উপরে উঠে তো না। সম্ভব না। একসময় বলছিলেন কার সময় জানি হয়। ওটা হলো কার্যকর সহগ। তোমার করতে বলছিলাম যেন লেকচার 6-এ বলছি, লেকচার 6-এ রেফ্রিজারেটরে আমরা বলছিলাম ওই সময় আমাকে কর্মদক্ষতা বের করতে না বলে, মানে ইঞ্জিনের কর্মদক্ষতা আমাকে বের করতে না বলে বলা হচ্ছে কার্যকর সহগ বের করা। কার্যকর সহগে আমাকে কি ইকুয়াল টু এই 100% যেটা আছে এটা আমার লিখতে হয় না। 100% যদি না দেই তো এই অ্যান্সারটা 100%-এর মধ্যে আসে না, বা আসলে কোনো প্রবলেম আসবেই না। উপরে আসে, মানটা কখন আসে? 2 থেকে 6-এর মাঝখানে আসে। এটা যদি পার্সেন্ট হিসাব করো না, তুমি যদি পার্সেন্ট বসাও তাহলে 200% থেকে 600%-এর মধ্যে আসবে। কথা বুঝে গেছে? এটা মনে রাখবা। এটা আমরা বলি কোপ, COP। আচ্ছা, তো এটা গেল। সো তুমি দেখা জাস্ট গুণ করে দেখাবা যে সম্ভব না। ঠিক আছে, বলতে পারবো এটা? আচ্ছা দেখো তো, আমাকে যদি ইঞ্জিনের দক্ষতা 100% বানাইতে হয় তাহলে কি করতে হবে দেখো তো। সাপোজ ধরে নাও এটা ইকুয়াল টু 1 - T high/T low × 100%। এখন আমি যে 100% চাই, তাহলে এই মানটা জিরো হওয়া লাগবে না? আর এই মানটা জিরো মানে কি, উপরের মানটা জিরো হওয়া লাগবে। হুম, উপরের মানটা জিরো হইলেও হবে, অথবা নিচের মানটা সামথিং বাই ইনফিনিটি হইলেও হবে। তার মানে তখনই সম্ভব যখন TH এর মানটা হচ্ছে ইনফিনিটি এবং T লোর মানটা হচ্ছে কি, জিরো। তার মানে তাপ গ্রাহকে সে কোনো কিছু বর্জন করবে না, এটা সম্ভব। বা তাপ উচ্চতা অসীম, সম্ভব না, এটা আসলে বাস্তবে সম্ভব না। ওই জন্য সূর্যের মধ্যে তো তাপ উঠে। আমি যে ইঞ্জিন আছে এটাকে সূর্য নিয়ে ক্যালকুলেশন করতেছি, আমি আমি তাপ ইঞ্জিন ব্যবহার করতেছি। ঠিক আছে না, বুঝে গেছে কথা? ওটা লিখতে হবে না, 10 মিনিটে লেখা গেল।
এরপর আসে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে দুইটা ফিগার দিয়েছে। কয়টা ফিগার? দুইটা ফিগার। উপাদানগুলো দেখে নিই কি কি বলছে। 50, এটা বলে নাই। এটা 80 বলছে, এটা 200 বলছে। আহ এটা এবি, এটা 2 দিছে, এটা 4 দিছে। আর আয়তন বলে নাই, এটা মিটার কিউব, ঠিক আছে। আচ্ছা, 1 মোল বলছে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন দেখি আমরা। কোশ্চেনে বলছে চিত্র অনুসারে গ্যাসকে এ থেকে বি অবস্থানে নিল। কোন চিত্র? চিত্র 1 না চিত্র 2? চিত্র 1 অনুসারে আমি এ থেকে কোথায় নিব? বি তে নিব। এন্ট্রপি পরিবর্তন। তারপর তো এন্ট্রপি সমীকরণ কি? এন্ট্রপি সমীকরণ হচ্ছে ডিএস ইকুয়াল টু কিউ বাই, তাই না? ডিএস ইকুয়াল টু কিউ বাই টি। এখন বলতো কোশ্চেনে আমার কাছে কিউ বাই টির মান কি আদৌ দেওয়া আছে? না, তিনটা টিটা দেওয়া আছে, কিন্তু আমার কি দেওয়া নাই? কিউ দেওয়া নাই। আচ্ছা, আর কি দেওয়া আছে? ভি দেওয়া আছে, কিন্তু ভির মান কি ফুল দেওয়া আছে? ডট ডট দিয়ে লিখছে। আচ্ছা। উম হুম, মানগুলো দেওয়া আছে। এই যে দেখো, একটু খেয়াল করো, এখন একটু গ্রাফের সাহায্য করতে লাগবে আমার। এই পয়েন্টে, এই পয়েন্টে এই মানটা কত? এটা আমার কি ভি না? এখান থেকে এই পয়েন্টে কত এটা? 4। ভি2 কত? ভি1 আছে, ভি2 আছে। ওকে, এখন ফর্মুলা লিখবা। লেখো। এটা হলো কুমিল্লা বোর্ড 25-এর গ লেখো। ডাব্লু ইকুয়াল টু এনআরটি লন V1/V2, এই সূত্রটা আমরা জানি কাজের জন্য। লেখো তো এটা। লিখছো? ওকে, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডাব্লুটাকেই আমি যদি কিউ ইকুয়াল টু এন আর টি লন V1/V2 বলি, কোনো অবজেকশন আছে তোমাদের? আছে? কি জন্য নাই? লজিক কিউ এর মধ্যে সম্পর্ক আছে হচ্ছে বিডব্লিউ সমান বি কিউ। দেখো, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লু, ঠিক আছে এটা। এবং আমি বলছি এই যে ম্যাথটা আমি করতেছি এবির জন্য করতেছি না, আমার ফিগারে কার জন্য? এবির জন্য। এবি কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার ডি ইউ এর মানটা কত? 0। তাহলে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লু বলা যায়, কিউ ইকুয়াল টু ডাব্লু বলা যায়। বুঝতে হবে এই জিনিসগুলো তো, ঠিক আছে। তার মানে কি বলতে পারি? ডাব্লু ইকুয়াল টু কিউ ইকুয়াল টু এনআরটি লন V1/V2। তুমি বলো স্যার এটা কেন আমি জিজ্ঞেস করি এটা কেন লিখছি, কারণ বললো স্যার ইউ এর ডি এর মানটা 0। ডি এর মানটা কি 0? যে অভ্যন্তরীণ শক্তি মানটা 0 হওয়ার কারণে আমি যে পরিমাণ ডি কেও দিচ্ছি পুরোটা কাজে রূপান্তর হচ্ছে। এটা তো লজিক। আচ্ছা, এখন আমার লাগবে কার মান? কিউ বাই টি এর মান। কার মান লাগবে? সো কিউ বাই টি, এই যে টি আছে, এন আর লন V1/V2। আমার তো অ্যান্সার হচ্ছে এটা। দেখো, এন আর লন V1/V2 মান বসাতে হবে না, জাস্ট ফর্মুলা লেখো। মান বসাতে হবে। আমি যেটা করাচ্ছি প্রত্যেকটা ম্যাথ গ ঘ সুন্দর করে আমাকে নিয়ে এসে দেখাবো, নোট করে। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওইটাই হচ্ছে এসের পরিমাণটা, ঠিক আছে। আচ্ছা, ঘন নম্বর ম্যাথ কি বলছে? কোন ইঞ্জিনটা বেশি কার্যকর? আমাকে দক্ষতা বের করতে হবে। দক্ষতা বের করে যেটা আমার ভালো মনে হবে, মানে যার দক্ষতা মানটা বেশি আসবে ওইটাই। আচ্ছা, এখন কি করছে এখানে? দক্ষতার মান বের করার জন্য এই কোশ্চেনে আমাকে কিউ এর মান দেওয়া ছিল, কোথাও কিউ নাই, আমাকে কি দেওয়া আছে? টি দেওয়া আছে। আমাকে কি দেওয়া আছে? টি দেওয়া আছে। তো প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম যে ফিগারটা দেখো, মানে প্রথম ফিগারটা, আহ টি দেওয়া আছে, T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে। দ্বিতীয় ফিগারে T2 দেওয়া আছে, T1 দেওয়া আছে, সরি T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে।
নাই। এবং T1 থেকে যে T2 বের করব, এই বি থেকে সি তে আসতে হবে, বি থেকে কই আসতে হবে, সি এর আগের ম্যাথটা বের করলাম না, এই যে ফর্মুলাটা মনে আছে, আর এই ফর্মুলা ব্যবহার করে তোমাকে T2 বের করতে হবে, কি বের করতে হবে, T2। এখন যদি এখান থেকে তুমি T2 বের করতে পারো, তাহলে আমার এই T2 বের হয়ে গেল। তাহলে এই T1 T2 রেশিও, এই T1 T2 রেশিওর জন্য দুইটার ক্ষেত্রে ইটার মান বের করতে পারবো না, কর্মদক্ষতা যেটা বেশি হবে ওইটাই ভালো। ঠিক আছে, এখানে ওই কাজটাই করছে ওরা। এই যে T2 এর মান বের করছে, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করছে, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করছে, এবং দ্বিতীয়টা বড় তো দ্বিতীয়টা ভালো। আর করাবেন আর করাবো বলতে আমি 2025 সালটা শেষ করে দিই, এটা করে নিয়ে আসবো, আর বাকিটা এত টাইম পাওয়া যাবে না। এই যেমন দেখো, এই ম্যাথটা আমি করেই না এখনো। যেমন পির সাথে টি রিলেশন, পির সাথে কার রিলেশন, টি রিলেশন। এখন মনে করি সাপোজ এই কোশ্চেনে P1 P2 দেওয়া আছে, আমাদের T1 দেওয়া আছে আর T2 বের করতে বলছে, বের করতে পারবো না, এটা বের করতে পারবো, গেল এটা। এবং মূল সংখ্যা সমস্যা সব দেওয়া আছে, এসব বের করবো। ওকে দেখো, আরেকটা কথা, কিছু না, জাস্ট একটু, তাপ অপরিবাহী। And তাপ অপরিবাহী বলতে আমি কোন প্রক্রিয়া বুঝবো বলতো, ওটা হচ্ছে গিয়ে যে দ্রুত দ্রুততাপীয়। তাপ অপরিবাহী মানে কোন কোন ধাপ, দ্রুততাপীয়। আর তাপমাত্রা স্থির কোন ধাপ, সমস্ত প্রক্রিয়া। জাস্ট মুখে বলে না, ঘটা তো সেম না। মানে কোশ্চেনই বলছে সিলিন্ডার দ্বারা কৃতকাজের পরিমাণ বের করতে বলছে। এখন কি, যখন তাপ অপরিবাহী, যখন কি তাপ অপরিবাহী তখন কোন সূত্র ব্যবহার করছে, দ্রুততাপীয়। যখন তাপমাত্রা স্থির তখন কোন সূত্র ব্যবহার করছে, সমস্যা। দুটো ক্ষেত্রে কাজের মান দেখাইছে, এর ক্ষেত্রে কাজ এটা, এর ক্ষেত্রে কাজ এটা। পরে দেখাইছে যে আমার হলো স্থির তাপমাত্রা মানে সমস্ত প্রক্রিয়ায় যে কাজের মানটা দ্রুততাপীয় কাজের পরিমাণ থেকে এত গুণ বেশি। 25 সাল শেষই হয় না। অনেকগুলো আছে শেষ হবে না। আচ্ছা দুইটা আছে, আচ্ছা দাঁড়া আমি জাস্ট দেখেন, পারবা এগুলো দেখাইতে হবে না, এই যে দেখাইতে হবে, এটা দেখাইতে হবে, এগুলো এগুলো সব পারবা। তারপরে এই যে এটাও পারবা, এটা পারবা। এই যেমন দেখো, এটা সুন্দর লিখছেন কোথায়, দ্রুততাপীয় কোশ্চেনে সিস্টেম শীতল কেন হয়, তো দ্রুততাপীয় কোশ্চেনে কি হয়, ডিটি ইকুয়াল টু 0, এগিয়ে আসছে মাইনাস রাখছে। তো এটা বলবো যে হ্যাঁ সিস্টেম, এই ক্ষেত্রে সিস্টেম মেনে যদি কাজ করে প্রচলিত হয়, সেখানে অপারেশন যদি হ্রাস পায় তাহলে সিস্টেম কি হয়, শীতল হয়। আমি বলছিলাম একটা জিনিস মনে রাখবা, প্রসারিত মানে প্লাস এবং ঠান্ডা, ওই যে শিশির মতো খুললা সবগুলো বাইরে ছড়াই যাবে, রুম কি ঠান্ডা হয়ে যাবে, এক জায়গায় থাকলে কি গরম বেশি হয়। তো আমার 25 সাল শেষ, 24 সালে পারবা এই কিছু ম্যাথে, হয়তো দুই তিনটে ম্যাথ আছে যেটা পারবা না। আর তোমরা যদি কমপ্লিট করে নিয়ে আসতে পারো তাহলে আমি বাকি কমপ্লিট করে দিতে পারবো, কারণ আমরা হচ্ছে বসে থাকলে হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে 25 করবা, 25টা পুরো করবাই, 24 করবে, 23 করবা। পরীক্ষা চলতে আছে। করি একসঙ্গে, মানে করিও আর কি, মানে আমার দিক থেকে তো আর কিছু বলার নাই আর কি, বুঝো না, মানে আমার দিক থেকে